হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে স্টেট অলিম্পিয়াড ম্যাথ টেস্ট 2023-এর প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছো। আগামীতে 2024 সালের যে স্টেট অলিম্পিয়াড ম্যাথামেটিক্সের যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতির জন্য আজকের এই ভিডিওটা। তোমরা সকলে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। কি করে আগামীতে যে পরীক্ষাটা তোমরা দিবে স্টেট অলিম্পিয়াডের, সেই পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা সবাই রেডি হয়ে যাও। আজকে আমি 2023 সালে যে পরীক্ষাটা হয়ে গেছে, সেই পরীক্ষার সমস্যাগুলো কিভাবে সমাধান করা হয়েছে, সেই সমাধানটা করার চেষ্টা করব। তার আগে দেখে নাও, তোমরা যখন পরীক্ষা হলে প্রবেশ করবে, তোমাদের অ্যাডমিট কার্ডটা অবশ্যই সাথে নিয়ে যাবে এবং পরীক্ষার প্রথমেই যে উত্তরপত্রটা দেওয়া হবে সেখানে কি কি ফিল আপ করতে হবে সেটা সম্পর্কে তোমাদেরকে বলে দিচ্ছি। পরীক্ষাটার নাম হচ্ছে স্টেট অলিম্পিয়াড ম্যাথ টেস্ট 2024 হবে। এটা বেঙ্গলি মিডিয়ামের প্রশ্নগুলো আছে। কোশ্চেন পেপার কাম অ্যান্সার শিট, এটা এখানে কোশ্চেনও থাকবে এবং উত্তরও থাকবে। এটা 100 মার্কসের পরীক্ষা হবে এবং টাইম থাকবে 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে প্রশ্নগুলো সলভ করতে হবে। প্রথমে তোমরা এখানে একটা তারিখের জায়গা দেওয়া আছে, সেই তারিখটা ফিল আপ করবে। তারপরে দেওয়া থাকবে নেম অফ স্টুডেন্টস, তোমরা সেই জায়গাতে নিজের নামটা ভালো করে ফিল আপ করবে এবং ক্লাস, কোন ক্লাসের পরীক্ষাটা দিবে সেই ক্লাসটা লিখবে এবং তোমাদের অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটা দেওয়া আছে সেটা দেখে দেখে সুন্দরভাবে তোমার সেই রোল নাম্বারটা লিখবে। তারপরে যে সেন্টারে তোমরা পরীক্ষা দিবে সেই সেন্টারের নেম অফ সেন্টার, সেই সেন্টারটার নাম দিবে। এবার পরীক্ষায় যে তোমাদের প্রশ্নগুলো থাকবে সেগুলোর উত্তরটা কিভাবে করতে হবে তার ইনস্ট্রাকশনও কিন্তু প্রশ্নতে দেওয়া থাকবে। এখানে লেখা আছে ইনস্ট্রাকশনস, কি লেখা আছে, প্রশ্নগুলোকে ভালো করে পড়ে উত্তর দিতে হবে। সঠিক উত্তরটাকে টিক চিহ্ন দিয়ে অ্যান্সারটা করতে হবে। উত্তরটা অবশ্যই কিন্তু করতে হবে নীল অথবা কালো বল পয়েন্ট কলম ব্যবহার করে। এই হচ্ছে পরীক্ষার ইনস্ট্রাকশন। এরপরে আমরা তোমাদের তারপরে কিন্তু এখানে একটা স্টুডেন্টের সিগনেচার আছে, এই জায়গাটা তোমরা কিন্তু সিগনেচার করবে। ইনভিজিলেটরকে অবশ্যই সিগনেচার করিয়ে নিবে, কারণ ইনভিজিলেটরের সিগনেচার না থাকলে কিন্তু উত্তরপত্রটা কিন্তু ইনভ্যালিড হয়ে যায়। তাই তোমরা নিজেরাও সিগনেচার করবে এবং যে তোমাদের ইনভিজিলেশনের ডিউটিতে থাকবেন যে স্যার, সেই স্যারের সিগনেচারটাও তোমরা অবশ্যই করিয়ে নিবে। এবার আমরা আসি এক এক করে প্রশ্নগুলোর উত্তরগুলো সলভ করার জন্য। আমরা আমাদের কোশ্চেনটা 100 মার্কসের কোশ্চেনের মধ্যে অ্যারিথমেটিক 30 নাম্বার থাকবে। অ্যারিথমেটিকের 1 নম্বর কোশ্চেনে আমাদের 5টি কোশ্চেন আছে। 5টা কোশ্চেনের মধ্যে প্রত্যেকটার মার্কস দেওয়া আছে কিন্তু 1 নম্বর করে। আমাদের এখানে 4টে করে অপশন দেওয়া আছে, সেই অপশনগুলো আমাদেরকে সলভ করে বের করে নিতে হবে। ফার্স্ট যে কোশ্চেনটা আছে, 1 নম্বর কোশ্চেনের সঠিক উত্তরটি নির্বাচন করছে। প্রত্যেকটার কোশ্চেনের 4টে করে অপশন আছে। আগে কোশ্চেনটা সলভ করবো, সলভ করার পরে তারপরে আমরা অপশনগুলো ঠিকঠাক বের করে নিব। তাহলে ফার্স্ট কোশ্চেনটা আগে আমরা পড়ে নিই। এখানে দেওয়া আছে এ এবং বি এর তৃতীয় সমানুপাতিটা হচ্ছে 343, যেখানে বি ইস টু এটা হচ্ছে 7:1। বের করতে হবে এ প্লাস বি, মানে এ প্লাস বি এর মানটা আমাদেরকে বের করতে হবে। অপশনগুলো হচ্ছে এ নাম্বার হচ্ছে 14, বি নাম্বার হচ্ছে 24, সি নাম্বার হচ্ছে 56 আর ডি নাম্বার হচ্ছে 63। তাহলে আমাদের আগে দেওয়া কি আছে, আমাদের দেওয়া আছে তৃতীয় সমানুপাতিটা দেওয়া আছে 343 আর বি ইস টু এ দেওয়া আছে। তাহলে আগে আমরা লিখে নিই, আমাদেরকে দেওয়া আছে কিন্তু বি ইস টু এ, বি ইস টু এ ইকুয়াল টু হচ্ছে 7:1। 7:1 এখান থেকে আমরা লিখতে পারবো কিন্তু বি বাই এ ইকুয়াল টু 7/1, বা এখান থেকে আরো লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু হবে 1/7। এটা আমরা বের করে নিলাম। আর তৃতীয় সমানুপাতিটা আমরা এক্স ধরে নিচ্ছি। তৃতীয় সমানুপাতিটা আমরা কি ধরলাম, এক্স ধরে নিলাম। তাহলে এখান থেকে কি পাবো আমরা, যে এ বি আর এক্সটা কি হবে, সমানুপাতে থাকবে। যদি সমানুপাতে থাকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কিন্তু এ বাই বি সমান হবে বি বাই এক্স। এবার তৃতীয় সমানুপাতির মানটা কিন্তু আমাদেরকে এক্সটা অ্যাকচুয়ালি দেওয়া আছে 343, তাহলে এখানে এক্স এর মানটা বসিয়ে দিতে পারি। আর এ বাই বি এর মান অলরেডি আমরা বের করে রেখেছি 1/7, তাহলে এখানে আমরা 1/7 বসিয়ে দিচ্ছি। আর বিটা থাক এখানে, আর এক্স এর মানটা আমরা 343 বসিয়ে দিচ্ছি। বিটাকে এদিকে নিয়ে আসছি, মানে এখান থেকে লিখতে পারবো অ্যাকচুয়ালি বি ইকুয়াল টু হবে
7b ইকুয়াল টু হয়ে যাচ্ছে সরি 7b ইকুয়াল টু হচ্ছে 343। এখান থেকে আমরা বি এর মানটা পেয়ে যাব কিন্তু 343/7। এটাকে কাটাকাটি করলে কি হবে, 4 7 যে 28 আর থাকলে 663 হয়ে গেল, 4 9 যে 63। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বি ইকুয়াল টু 49। এবার এই বি এর মানটা যদি এখানে a বাই বি যে 1/7 দেওয়া আছে এখানে বসিয়ে দিলে a এর মানটাও পেয়ে যাব। তাহলে এখানে বসাই আমরা বি এর মানটা বসিয়ে দিচ্ছি, a/49 ইকুয়াল টু হচ্ছে 1/7। এখান থেকে আমরা পেয়ে যাব a ইকুয়াল টু হচ্ছে 49/7। এটা এগুলো কত হচ্ছে 7। দেয়ারফর a ইকুয়াল টু হচ্ছে 7। আমরা কি পেয়ে গেলাম, a এর মানটা 7 পেয়ে গেলাম আর b এর মানটা 49 পেয়ে গেলাম। আমাদের চেয়েছে কিন্তু এখানে বলা আছে a প্লাস b এর মানটা বের করতে হবে, তাহলে তাই করছি আমরা a প্লাস b এর মানটা বের করে নিচ্ছি। তাহলে a প্লাস b সমান কত হবে, a এর মান পেয়ে গেলাম 7 প্লাস আর b এর মান হচ্ছে 49, এই দুটোকে যোগ করলে হয়ে যাবে আমাদের 56। তাহলে আমাদের যে এখানে একটা অপশন দেওয়া আছে, এখানে দেখে নিই আমরা 1 নম্বরের অপশনগুলো কি আছে, 56 কোথায় আছে, সি নাম্বার অপশনে। সি নাম্বার অপশনে আমাদের 49 আছে। নেক্সট কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করছি। 2 নম্বর কোশ্চেনটা তোমরা খেয়াল করে, এখানে লেখা আছে 200 মিটার দীর্ঘ একটি ট্রেন 36 কিমি প্রতি ঘন্টা বেগে একটি ব্রিজ পার করতে প্রায় 55 সেকেন্ড সময় নেয়। ব্রিজটির দৈর্ঘ্য এখান থেকে বের করতে বলছে। আবার একবার শুনে নাও, 200 মিটার দীর্ঘ একটি ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে 200 মিটার আর 36 কিমি প্রতি ঘন্টা বেগে ট্রেনটার গতিবেগ দেওয়া আছে 36 কিমি। তার একটি ব্রিজ পার করতে 55 সেকেন্ড সময় নেয়। মনে রাখবে, একটি ট্রেন যদি একটা ব্রিজ অতিক্রম করবে তাহলে কি হবে, সে নিজের দৈর্ঘ্যটুকু পার করবে এবং আর কি করবে, আর ব্রিজের দৈর্ঘ্যটাকে পার করবে। আমাদেরকে দেওয়া আছে দূরত্বটা দেওয়া আছে আর গতিবেগ দেওয়া আছে, আমাদের ব্রিজের দৈর্ঘ্যটা বের করতে হবে। ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্রিজের দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে। আমরা এক কাজ করছি, ব্রিজের দৈর্ঘ্যটাকে আমরা x ধরে নিব, ব্রিজের দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি x আর আমাদের গতিবেগ তো জানা আছে, তাহলে আমরা তাই করি। আছে আমাদের ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কিন্তু 200 মিটার, 200 মিটার আর গতিবেগ হচ্ছে কিন্তু 36 কিমি প্রতি ঘন্টা, আর গতিবেগ হচ্ছে 36 কিমি পার আওয়ার। এইটাকে আমরা কি করব, কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করব। এটাকে কনভার্ট করার সিস্টেম হচ্ছে, প্রথমে আগে তোমাদের কাছে ডিসক্রাইব করে দিচ্ছি, তারপরে ওটাকে মনে রাখবে। আমরা কি করব, 36 কিমিটাকে আমরা মিটারে করে দিচ্ছি, 36 ইন্টু 1000 মিটার। আর এখানে হচ্ছে 1 আওয়ার, 1 আওয়ার মানে হচ্ছে 60 মিনিট, আর 60 মিনিটকে যদি সেকেন্ডে করি তাহলে 60 ইন্টু 60 সেকেন্ড হয়ে যাবে, কিন্তু হয়ে গেছে। এবার আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে এখান থেকে দুটো শূন্য, এটার সাথে একটা কেটে নিলাম, তাহলে এইটা হবে 6 দিয়ে এটা কেটে যাবে, 6 আবার 6 দিয়ে এটা কেটে যাবে, তাহলে কত হলো অ্যাকচুয়ালি আমাদের 10 মিটার পার সেকেন্ড গতিবেগ হচ্ছে। ট্রেনের গতিবেগ হয়ে গেল কিন্তু 10 মিটার পার সেকেন্ড। আর ব্রিজটা পার করতে ট্রেনটার সময় লেগেছে, কিন্তু এখানে বলে দিয়েছে ব্রিজটা পার করতে সময় লেগেছে 55 সেকেন্ড। তাহলে 55 সেকেন্ডে ও কত দূর যাবে সেটা আমরা বের করে নিব। আমাদের 1 সেকেন্ডে কিন্তু 10 মিটার হচ্ছে, তাহলে 55 সেকেন্ডে কত মিটার যাবে, তাহলে 1 সেকেন্ডে ট্রেনটা যাবে, 1 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করবে, ট্রেনটি অতিক্রম করে সমান 10 মিটার। তাহলে আমাদের কিন্তু ট্রেনটা 55 সেকেন্ড সময় নিচ্ছে, কিন্তু ব্রিজটা অতিক্রম করতে 55 সেকেন্ড সময়, তাহলে 55 সেকেন্ডে অতিক্রম করবে কত হবে, সমান 10 ইন্টু 55 মিটার, সরি 55 মিটার, তাহলে কত হলো 550 মিটার, 550 মিটার। এতটা দূরত্ব অতিক্রম করে, তার মধ্যে 200 মিটার হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য, তাহলে ব্রিজের দৈর্ঘ্যটা কত হবে,
ট্রেনের দৈর্ঘ্যটা আমরা লিখে রেখেছি 200 মিটার। তাহলে ব্রিজের দৈর্ঘ্যটা কত হবে? এখান থেকে বিয়োগ করলে তো আমরা ব্রিজের দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তাহলে ব্রিজের দৈর্ঘ্য কি হবে? ব্রিজের দৈর্ঘ্য কত হবে? 550 মিটার মাইনাস 200 মিটার কত হবে? এটা 350 মিটার হবে। আমরা দেখে নিই এখানে কত নম্বর অপশানে আছে। এখানে 2 নম্বরের অপশনগুলো দেওয়া আছে। এই 300 দেখলাম যেন 350 মিটার, এটা হচ্ছে সি নাম্বার অপশানে আছে। ক্লিয়ার? এই প্রবলেমটা সলভ করে নিলাম। নেক্সট আমরা 3 নম্বর প্রশ্নটাতে এগিয়ে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে এখানে দেওয়া আছে √1/9/16 মাইনাস √1/7/9, এটার মান কত হবে সেটা আমরা হিসাব করে দেখে নিচ্ছি। আমরা ইচ্ছা করলে এইখানেও করে দিতে পারি। এটার মান যদি আমরা হিসাব করি তাহলে কি পাবো? এইখানে পেয়ে যাবো কিন্তু √1/9/16 আমরা কি লিখতে পারবো? এটা হবে 16/9 25/16 মাইনাস, আর এটা হচ্ছে 9/1/16, তাহলে 9 আর 7 হয়েছে 16/9, তাহলে এটা হিসাব করে নি হচ্ছে 15 মাইনাস 16/12, তাহলে এটা কত হচ্ছে? অ্যাকচুয়ালি হয়ে যাবে -1/12। কত নম্বর অপশনে আছে? এটা আমরা দেখতে পাচ্ছি যে ডি নম্বর অপশনে হবে। এর মানটা কত হবে? ডি নম্বর অপশনে আছে। ক্লিয়ার? নেক্সট আমরা 4 নম্বর কোশ্চেনটা দেখছি। 20 জন ছাত্রের 12 দিনের মেস বিল 7,000 টাকা দেওয়া আছে। ওই মেসের কত দিনের বিল 49,000 টাকা হবে সেটা হিসাব করে দিতে হবে। আমাদের বলে দিয়েছে 20 জন ছাত্রের 12 দিনের মেস বিল হচ্ছে এত। তাহলে এইরকম যদি থাকে, এখানে বলে দিয়েছে ওই মেসের কত দিনের বিল 49,000 টাকা হবে। এখানে আমাদের ছাত্রের সংখ্যাটা কিন্তু ফিক্স থাকছে, শুধু দিনের সংখ্যাটাই আমাদেরকে চেঞ্জ করে নিতে হচ্ছে। এখানে কি দেওয়া আছে? 12 দিনের বিলটা দেওয়া আছে 7,000। তাহলে এইখানে এইভাবে আমরা করতে পারি। এখানেও করা যায় যে 7,000 টাকা বিল আছে কত দিনের? এটা হচ্ছে কিন্তু 12 দিনের। তাহলে 1 টাকা বিল কত হবে? তাহলে এটা হবে 12/7,000, আর এটা তারপরে কত আছে? 49,000 টাকা। কত দিন হয়? 49,000 টাকা বিল কত হবে? তাহলে 12/7,000 গুণ হয়েছে 49,000, 49,000। এটা কেটে যাবে, তাহলে এটা 7 দিয়ে কেটে যাবে, তাহলে 7/12 কত হচ্ছে? 7/12 84। তাহলে এইটা হবে কিন্তু 84 দিনের। ধরো এটা 84 দিনের হবে। এখানে বলে দিয়েছে ওই মেসের কত দিনের বিল হবে 49,000 টাকা। এটা কিন্তু 84 দিনের হবে। এখানে একটা 48 দেওয়া আছে, এটা 48 হবে না, এটা হবে কিন্তু 84 দিনের। নেক্সট 5 দাগের কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করছি। 5 দাগে কি দেওয়া আছে? একটি ঘনকের আয়তন 512 সিসি হলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? পৃষ্ঠতল মানে সমগ্র তলের ক্ষেত্রফল। একটি ঘনকের আয়তন দেওয়া হচ্ছে 512 সিসি, তাহলে ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? এর ঘনমূল নিলেই কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে 512 ঘনমূল হচ্ছে কিন্তু 8। আমরা জানি 8 কিউব সমান হচ্ছে 512। তাহলে 512 ঘনমূল কত হবে? 8 হবে কিন্তু। তাহলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কিন্তু 8 সেমি। ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। তাহলে ওর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় কিন্তু 6 ইন্টু বাহু দৈর্ঘ্য মানে 6a²। তাহলে কত হচ্ছে? 6 ইন্টু a মানে হচ্ছে কিন্তু 8 স্কোয়ার, এর মানে কত হচ্ছে? 6 ইন্টু 64। এটাকে গুণ করলে কত? 4 6 24, আর 6 6 36, আর 2 হচ্ছে 38, 384 এই নাম্বার অপশনে আছে। এই কোশ্চেনটাও আমরা ইজিলি সলভ করে নিতে পারলাম। আবার বোঝার চেষ্টা করো যে একটি ঘনকের আয়তন দেওয়া আছে 512, তাহলে তার একটা কিন্তু বাহুর দৈর্ঘ্য কিন্তু হবে তার ঘনমূল মানে কত হচ্ছে? তাহলে 8 হবে কিন্তু। আমরা জানি 8 এর কিউব সমান হচ্ছে 512, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে ওর সমগ্র তলের ক্ষেত্রফল, আর তার সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। এই হিসাব করে আমরা 384 সেমি স্কোয়ার পেলাম। নেক্সট আমরা 2 নম্বর প্রশ্নে এগিয়ে যাচ্ছি।
এখানে দেওয়া আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে কিন্তু 2। এই কোশ্চেনটা আমাদের কিন্তু সলভ করে করে দেখাতে হবে কিন্তু। এখানে কোশ্চেনটা দেওয়া আছে এ এবং বি কিছু টাকা 1/2/3 2 পূর্ণ 1/3 অনুপাতে ভাগ করে নিলে বি পায় 210 টাকা। তাহলে মোট টাকার পরিমাণটা কত আছে এইটা আগে আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে এরা যে অনুপাতে ভাগ করে সেই অনুপাতটাকে আগে আমরা এখানে সলভ করে নিব। এটা কি দেওয়া আছে, এ আর বি এর মধ্যে ভাগ হবে এস টু বি, আমরা লিখে দিচ্ছি 1/2/3 ইস টু 2/1/3। তাহলে এটা কত হবে 3/2 5, 5/3 ইস টু এটা হচ্ছে 3/2 5, এটাও না 3/2 6 আর 7, 7/3। তাহলে 3 যদি কেটে দিয়েছে 5:7। তাহলে এটা 5:7 অনুপাতে ভাগ হবে এবং 5 আর 7কে যদি যোগ করা হয় তাহলে 12 হবে কিন্তু। আর 5 অনুপাতের হিসাবে বি পাচ্ছে কিন্তু 210 টাকা। আমরা এ আর বি এর অনুপাতটাকে মানে এ ধরে নিলাম আমরা যে 5x টাকা পাবে আর বি পাবে 7x টাকা। তাহলে আমাদেরকে 7x মানে বি যে টাকাটা পাচ্ছে তার পরিমাণটা দেওয়া আছে 210। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কিন্তু যে 7x মানে হচ্ছে 210 টাকা। তাহলে x কত হচ্ছে এখান থেকে আমরা বের করে নেব, 210 বাই হচ্ছে 7, এটা হয়ে গেল 30। তারপর x মানে হচ্ছে কিন্তু 30, এটা আমরা বের করে নিলাম। এবার বলেছে মোট টাকা, মোট টাকা কিন্তু হবে 5x আর 7x, 5x আর 7x, 5x প্লাস 7x কত হবে, এটা সমান কিন্তু 12x। এই 12x হচ্ছে 2 নম্বর কোশ্চেন হচ্ছে মোট টাকার পরিমাণ কত হবে, মিটার বাহু বিশিষ্ট একটি সামুদ্রিকের ক্ষেত্রফল 12x দেওয়া আছে 100 বর্গমিটার, 30 সামুদ্রিকের উচ্চতা ছোট ওই বাহুকে ভূমি ধরে মানে 20 মিটারটাকে আমরা সামুদ্রিকটির বাহু ধরবো, বাহু ধরে সামুদ্রিকের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে। আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল কিন্তু হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা কত 20 মিটার আর উচ্চতাটা আমরা জানি না, তাহলে উচ্চতাটাকে ধরে নিচ্ছি x, তাহলে 20 ইন্টু x। সামুদ্রিকের ভূমি কত হচ্ছে, ভূমি হচ্ছে 20 মিটার, উচ্চতা কত, উচ্চতা আমরা ধরে নিলাম, এটা দেওয়া নাই যেহেতু এটাকে x মিটার ধরে নিলাম। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফল সমান হচ্ছে কিন্তু ভূমি ইন্টু উচ্চতা 20 ইন্টু x বর্গমিটার হয়ে গেল। এইটা সমান আমাদের দেওয়া আছে 20x বর্গমিটার, 20x সমান দেওয়া আছে 100। তাহলে x সমান কত হচ্ছে 100/20, কাটাকাটি করে দিলাম, তাহলে x সমান হয়ে গেল 5। এর মানে এখানে চেয়েছে সামুদ্রিকটির উচ্চতা, ওই বাহু মানে ভূমির সাপেক্ষে সামুদ্রিকটির উচ্চতা হচ্ছে কিন্তু 5, এখানে যে এককে থাকবে সেই এককে লিখবো। তাহলে সামুদ্রিকটির উচ্চতা হচ্ছে 5 মিটার। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করছি। আমরা আজকে 5 আর এখানে হচ্ছে 10, 15 নম্বরের কোশ্চেন সলভ হয়ে গেছে আমাদের। একজন ব্যক্তি তার যাত্রাপথের অর্ধেক 6 কিমি পার মিটার বেগে এবং বাকি 3 কিমি মিটার পার বেগে গেলে তার গড় বেগ কত। গড় বেগ মানে হচ্ছে মোট দূরত্ব বাই গতিবেগ করব। আগে দেখে নিচ্ছি আমরা, ভালো করে খেয়াল করবে। 1 লিটার 40% এসিড দ্রবণের সাথে কি পরিমাণ 20% অপর একটি অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণটি 36% দ্রবণ হবে। মনে রাখো ওই যে দ্রবণটা আছে দ্রবণের মধ্যে 40% অ্যাসিড আছে, তাহলে 60% জল আছে, আর দ্বিতীয় দ্রবণের কি আছে 20% অ্যাসিড আছে আর জল কত আছে, তাহলে 80% হবে। তাহলে কি পরিমাণে মিশালে, কি অনুপাতে মিশালে সেটা কি হবে যে 36% দ্রবণ তৈরি করা যাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রথম দ্রবণ হচ্ছে x লিটার আর দ্বিতীয় দ্রবণ নিচ্ছি y লিটার। এবার প্রথম প্রকারের এটাতে অ্যাসিড আছে কত
এই দ্রবণটাতে অ্যাসিড আছে, অ্যাসিড আছে, অ্যাসিড আছে কত 40/100, আর জল আছে কত, জল হচ্ছে কিন্তু 60/100। সিমিলারলি দ্বিতীয় দ্রবণে এটা হচ্ছে 40x, x লিটার আছে 40x/100, এটা 60x/100। আর দ্বিতীয় দ্রবণে কত হচ্ছে, এটা হচ্ছে বলে দিয়েছে 20%, তাহলে এটাতে অ্যাসিড হবে, অ্যাসিড কত হচ্ছে, অ্যাসিড হচ্ছে 20y/100, হয়েছে। আর জল কত হচ্ছে, জল হচ্ছে কিন্তু 80y/100। এবার দুটোকে মিশাবো, তাহলে মোট অ্যাসিড আর মোট জল কত হচ্ছে, তাহলে দুটো দ্রবণকে মিশ্রিত করলে মোট অ্যাসিড হচ্ছে, মোট অ্যাসিড হচ্ছে কিন্তু কত যেন 40x/100 প্লাস 20y/100। আচ্ছা, তাহলে 40 প্লাস 20y, আচ্ছা ছোট করে দিচ্ছি এটাকে, তাহলে হয়ে গেল, আমরা যদি 20, আচ্ছা থাক না ওটা, 40x প্লাস 20y/100। আর জল কত হচ্ছে, মোট জল হচ্ছে 60x প্লাস 80y/100। ঠিক আছে, এবার এই দুটো পরিমাণ কত হচ্ছে, এই দুটো অ্যাসিড প্লাস 20y/100, এটা সমান কত হবে 36/100 ইন্টু মোট দ্রবণ হচ্ছে কিন্তু x প্লাস y, আমরা যেহেতু নিয়েছিলাম দ্রবণ নিয়েছিলাম x প্লাস, প্রথমটা নিয়েছিলাম x লিটার আর দ্বিতীয়টা নিয়েছিলাম y লিটার, তাহলে 100 যদি কেটে দিই তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পেয়ে যাব আমরা 40x plus 20y equal to 36x plus 36y। x গুলোকে যদি একদিকে করে দিই আমরা তাহলে কত হবে 40x minus 36x equal to কত হবে, equal to হবে 36y minus এখান থেকে 20y করে দিচ্ছি, এটা পেয়ে গেলাম আমরা। তাহলে এখান থেকে কি পাবো, আমরা একটা অন্য পেজে করে নিচ্ছি, x minus 36x equal to হচ্ছে 36y minus 20y, এখান থেকে ইমপ্লাই করছে কি হচ্ছে, এটা 4x equal to হচ্ছে 16y, তাহলে কি পাচ্ছি এখান থেকে y equal to হচ্ছে 4/1। এর মানে দুটি দ্রবণকে 4:1 অনুপাতে মিশালে, দুটি দ্রবণকে যদি আমরা 4:, এখান থেকে আমরা লিখে দিই x/y ইকুয়াল টু হচ্ছে 4:1, এর মানে দ্রবণ দুটিকে 4:1 অনুপাতে মিশালে মিশ্রণটিতে কিন্তু 36% দ্রবণ থাকবে। ক্লিয়ার? নেক্সট 5 নম্বর কোশ্চেনটা আমরা দেখি, এ ও বি হলো যথাক্রমে 50% এবং 80% অ্যাসিড দ্রবণ আছে, দুটো দ্রবণ আছে এ ও বি, এ তে আছে 50% অ্যাসিড আছে এবং বি তে 80% অ্যাসিড আছে। দ্রবণ দুটি কতটুকু করে মেশালে 100 সিসি 68% দ্রবণ পাওয়া যাবে, তাহলে আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে যে x লিটার এর সাথে, এ দ্রবণের সাথে y লিটার আমরা বি দ্রবণ মেশাবো। তাহলে এ দ্রবণটাকে আমরা ধরলাম x লিটার আর বি দ্রবণটাকে ধরে নিলাম আমরা y লিটার, এই দুটাকে আমরা মেশাবো। তাহলে x লিটার দ্রবণে প্রথমটাতে অ্যাসিড আছে কত, তাহলে 50x/100 হবে, অ্যাসিড পেয়ে গেলাম। আর দ্বিতীয়টাতে কত হবে 80y/100, তাহলে মোট অ্যাসিড কত হলো, দুটাকে মেশানোর পরে মোট অ্যাসিড হচ্ছে কিন্তু কত 50x/100 প্লাস 80y/100। ঠিক আছে, এইটা সমান কিন্তু দেওয়া আছে কত পার্সেন্ট আছে, এটা সমান দেওয়া আছে কিন্তু 68%, তাহলে এটাকে হিসাব করে নিই আমরা, এটা মানেই হচ্ছে কিন্তু 68/100 ইন্টু কত ছিল, মোট দ্রবণ নিয়েছি, প্রথমটা হচ্ছে x আর দ্বিতীয়টা হচ্ছে y, তাহলে কত হবে x প্লাস y, এটা বের করে নিলাম আমরা। এবার আমরা কি করব, হিসাব করে নিচ্ছি 50x প্লাস
68y/100 ইকুয়াল টু হচ্ছে 68x প্লাস 68y/100। এবার 100 আমরা ক্যান্সেল করে দিচ্ছি। এবার আমরা কি করব, ওয়াইটাকে ডেকে নিয়ে চলে আসছি, 80y মাইনাস 68y ইকুয়াল টু কত হচ্ছে 68x মাইনাস 50x। এখান থেকে কত হচ্ছে, এখান থেকে হয়ে যাচ্ছে 12y ইকুয়াল টু হচ্ছে 18x। তাহলে এখান থেকে বের করছি আমরা কত হচ্ছে 18, এখান থেকে লিখছি 18x ইকুয়াল টু 12y ইমপ্লাইজ করে দিচ্ছি x বাই y ইকুয়াল টু হচ্ছে 12/18। কাটাকাটি করে দিই, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, x ইজ টু y ইকুয়াল টু হচ্ছে 2:3। এটা পেয়ে গেলাম আমরা, x ইজ টু y হচ্ছে 2:3। আমরা ধরে নিচ্ছি যে প্রথম দ্রবণ হচ্ছে মানে 100 সিসি যদি পেতে হয় তাহলে প্রথমটা হচ্ছে 2K আর দ্বিতীয়টা হচ্ছে 3K। মানে প্রথম মানে এ দ্রবণ হচ্ছে 2K লিটার আর বি দ্রবণ হচ্ছে 3K লিটার প্লাস 3K লিটার, এটা সমানটা হচ্ছে 100। এখান থেকে হিসাব করে নিচ্ছি আমরা, এখান থেকে হিসাব করলে কত হবে 5K ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে K ইকুয়াল টু হচ্ছে 100/5, কাটাকাটি করে দিই 20। অতএব K এর মানটা কত হলো 20। এই K টাকে যদি 2K তে বসিয়ে দিই তাহলে কত হবে, 2K মানে হচ্ছে মানে প্রথম দ্রবণ এই দ্রবণটা হচ্ছে 2K, 2 মানে 2 × 20 কত হচ্ছে 40। আর 3K বি দ্রবণটা হচ্ছে 3K লিটার, তাহলে 3K মানে 3 × 20 সমান কত হচ্ছে 60। অর্থাৎ প্রথম প্রকার দ্রবণটা 60 সিসি মেশাতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে না, প্রথমটা হচ্ছে 40 সিসি আর দ্বিতীয়টা হচ্ছে 60 সিসি। বুঝা গেল, প্রথম দ্রবণ 40 সিসির সাথে দ্বিতীয় দ্রবণের 60 সিসি মেশালে আমরা 68% 100 সিসি দ্রবণ পাবো। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনটা সলভ করার চেষ্টা করছি। এখানে আছে 5টা কোশ্চেন আছে, 3 নম্বর করে আছে, আমরা সেই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করছি। 5টা কোশ্চেন 3 নম্বর। ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা দেওয়া আছে, এই স্থির জলে একটি নৌকার বেগ হচ্ছে 24 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে নৌকাটি 80 কিমি যেতে 4 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের অনুকূলে নৌকাটির 84 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে আমাদের কি করতে হবে, আগে স্রোতের বেগটা বের করে নিতে হবে। এই স্থির জলে নৌকার বেগটা কিন্তু আমাদের বলে দিয়েছে 24 কিমি প্রতি ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে নৌকাটি 80 কিমি যেতে 4 ঘন্টা সময় লেগেছে। তাহলে আমরা কি করব, স্রোতের বেগটা আমরা ধরে নিচ্ছি। স্রোতের বেগ কত হচ্ছে, স্রোতের বেগ হয়ে যাচ্ছে x কিমি পার আওয়ার ধরে নিলাম, হয়ে গেল। তাহলে স্রোতের প্রতিকূলে, স্রোতের অনুকূলটাও ধরে নিচ্ছে, স্রোতের অনুকূলে বেগ, অনুকূলে বেগ কত হচ্ছে, আমরা কি পাবো যে 24 প্লাস x কিমি প্রতি ঘন্টা, আর প্রতিকূলে কত হবে, প্রতিকূলে বেগ কত হচ্ছে, এটা 24 আছে, 24 মাইনাস x কিমি প্রতি ঘন্টা হয়ে গেছে। তাহলে এবার নৌকাটি কিন্তু 80 কিমি যেতে 4 ঘন্টা সময় লেগেছে। তাহলে আমরা জানি দূরত্ব সমান হচ্ছে কি গতিবেগ কিন্তু সময়, বা উল্টোটাও করতে পারি আমরা, এখান থেকে আমরা এক্সট্রা বের করব। প্রতিকূলে বেগটা আমাদের দেওয়া আছে, তাহলে 4 × 24 মাইনাস x সমান দেওয়া আছে কিন্তু 80। ক্লিয়ার? তাহলে এখান থেকে হিসাব করে বের করে নিচ্ছি, 24 মাইনাস x সমান হচ্ছে 80/4 মানে হচ্ছে 20। তাহলে x সমান কত, 24 মাইনাস x সমান হচ্ছে 20। তাহলে x সমান কত হচ্ছে, x সমান হচ্ছে 24 মাইনাস 20 সমান হচ্ছে 4 কিমি পার ঘন্টা। স্রোতের গতিবেগটা আমাদের দেওয়া আছে 4 কিমি প্রতি ঘন্টা। এবার আমাদেরকে চেয়েছি কিন্তু যে স্রোতের অনুকূলে নৌকাটি 84 কিমি যেতে সময় কত লাগবে। তাহলে স্রোতের অনুকূলে বেগটা কত হবে, স্রোতের অনুকূলে বেগ, এখানে একটা ফাঁকা জায়গা রেখেছি আমি, স্রোতের অনুকূলে বেগ হবে 24 প্লাস 4 কত হচ্ছে 28 কিমি পার আওয়ার। স্রোতের অনুকূলে আমরা বেগটা
পেয়ে গেলাম। কত পেলাম? 28 কিমি প্রতি ঘন্টা পেয়ে গেলাম। তাহলে এবার দূরত্ব কত পেয়েছি? দূরত্ব হচ্ছে কিন্তু এখানে বলে দিয়েছে 84 কিমি। তাহলে 84 কিমি যেতে সময় কত লাগে? আমরা জানি সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে কত হচ্ছে? সময় কত হচ্ছে? সময় হচ্ছে দূরত্ব মানে হচ্ছে 84 কিমি বাই গতিবেগ পেয়ে গেছি 28, ঠিক আছে, ঘন্টা। তাহলে এটাকে কাটা দিলে 3 8 24, 3 হবে, 3 8 84, 3 8 24, 3 2 6 2 8, এটা হয়ে গেছে সমান 3 ঘন্টা। 3 ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 84 কিমি যেতে নৌকাটির সময় লাগবে কিন্তু 3 ঘন্টা। ক্লিয়ার? এবার 2 নম্বর প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করছি। 2 নম্বর প্রশ্নটা কি আছে? একটি ভগ্নাংশে লব হর অপেক্ষা 15 কম। একটা ভগ্নাংশ দেওয়া আছে, যার কি দেওয়া আছে? একটি ভগ্নাংশের লব হর অপেক্ষা 5 কম। ভগ্নাংশটির লব ও হর থেকে 1 বাদ দিলে ভগ্নাংশটি 1/2 হয়। ভগ্নাংশটি নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা আগে প্রথমেই ভগ্নাংশটার লব আর হর ধরে নিচ্ছি, ঠিক আছে? সরি, এইটা হচ্ছে হর, এটাকে হর ধরে নিই, আর এইটা হচ্ছে লব। ভগ্নাংশটার হরটা আমরা x ধরলাম আর লবটা হচ্ছে x - 5। তাহলে ভগ্নাংশটা কত হবে? x - 5/x হয়ে গেছে। ভগ্নাংশটা হলো লব বাই হর। এবার কি বলেছে? দ্বিতীয় শর্তটা বলছে ভগ্নাংশটির লব ও হর থেকে 1 বাদ দিব। তাহলে 1 বাদ দিলে কত হবে? 1 বাদ দিলে লব ও হর থেকে 1 বাদ দিলে ভগ্নাংশটি হবে 40, হবে কত? এখান থেকে 1 বাদ দিয়ে লব থেকে 1 বাদ দিলে কত হবে? x - 5 - 1 আর x - 1 কত হলো? এটা x - 6/x - 1। এবার এইটা সমান আমাদেরকে দেওয়া আছে, বাদ দিয়ে যে ভগ্নাংশটা পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু হাফ। তাহলে এইখানে আমরা লিখছি কত হবে? x - 6/x - 1 সমান হচ্ছে কিন্তু 1/2। তাহলে এটাকে আমরা সমাধান করবো। এখন সমাধান করলে আমরা পেয়ে যাব। কিন্তু কি আছে সমাধান করলে? এখানে নিচ্ছি 2x - 12 সমান হচ্ছে x - 1। তাহলে 2x - x ইকুয়াল টু হচ্ছে -1 + 12 কত হচ্ছে? x সমান হয়ে গেল 11। x এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে ভগ্নাংশটা কত আমাদের চেয়েছে, কিন্তু ভগ্নাংশটা নির্ণয় করতে বলেছে। তাহলে ভগ্নাংশটা কত হবে? জাস্ট x এর মানটা এখানে বসিয়ে দিয়েছি ভগ্নাংশটা। তাহলে ভগ্নাংশটা হলো কত? x মানে হচ্ছে 11। তাহলে 11 - 5/11 কত হচ্ছে? 6/11। ক্লিয়ার? ভগ্নাংশটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে নির্ণয় ভগ্নাংশ। নেক্সট কোশ্চেনটা 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে, এক ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত দেওয়া আছে 7:5। যদি আয় 50% বৃদ্ধি পায় এবং ব্যয় 20% হ্রাস পায় এবং প্রথমে ব্যয় 1500 টাকা থাকে, তাহলে বর্তমানে সঞ্চয় কত হবে? তাহলে আমাদেরকে দেওয়া আছে ব্যক্তির মাসিক কি আছে? ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাতটা দেওয়া আছে কিন্তু 7:5। তাহলে আমাদের প্রথমে ব্যয়ের পরিমাণটা দেওয়া আছে। আমরা আয়টাকে ধরে নিচ্ছি 7x আর ব্যয়টাকে ধরে নিচ্ছি, এটা হচ্ছে আয় হচ্ছে 7x আর ব্যয় হচ্ছে ধরে নিচ্ছি 5x। এবার আমাদের প্রথমে ব্যয়টা কিন্তু দেওয়া আছে 15,000। তাহলে এর মানে কি হলো? 5x সমান কত হবে? এখান থেকে আমরা লিখতে পারবো 5x সমান হচ্ছে 15,000। তাহলে x সমান কত হলো? 15,000/5। এটা কত হলো? 3,000। তাহলে x কত হয়ে গেল? 3,000। x এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার আয়ের ব্যয় আলাদা করেও বের করে নিতে পারবো। তাহলে x যদি 3,000 হয় তাহলে ব্যয়টা আমরা অলরেডি পেয়ে গেলাম। তাহলে আয় কত হবে? এবার আমরা আয় এখান থেকে পেয়ে যাচ্ছি। আয় হয়ে গেল 7 × 3,000 মানে হচ্ছে 21,000।
আর ব্যয় হচ্ছে 15,000 হয়ে গেল। এবার বলে দিয়েছে যদি আয়টা 50% বাড়ানো হয়, 50% যদি বাড়ানো হয় তাহলে কত হবে? 50% বাড়ালে হবে তাহলে এটা হয়ে গেল, বাড়ানোর পরে আয়টা হবে 50%, মানে প্রথমে ছিল এক্স, তাহলে কত হবে? এটা x/2 আরো বাড়বে, তাহলে কত হলো? মানে বর্তমানে এটা কত হবে? 21,000 প্লাস 21,000/2, এইটা হচ্ছে বাড়ানোর পরে ব্যয়। তাহলে কত হলো এটা? এইটা হয়ে যাচ্ছে 10,500, 21,000 প্লাস 10,500, মানে কত হয়ে গেল? 31,500 হয়ে গেল বাড়ানোর পরে। আর ব্যয়টাকে 20% কমাতে হবে, ব্যয়কে 20% কমাতে হবে, মানে কত হলো? ব্যয় হয়ে যাবে কিন্তু কত? আগে ছিল 15,000, বিয়োগ হবে কিন্তু কমাতে হচ্ছে 20/100 ইন্টু হচ্ছে 15,000। তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম, কেটে দিলে কত? এটা 300 হয়ে যাচ্ছে। এর মানে এটা হয়ে গেল কত? 3,000। তাহলে 15,000 মাইনাস 3,000, এটা কত হচ্ছে? 12,000। তাহলে আয় হয়ে গেল 31,500 আর ব্যয় হয়ে গেল কিন্তু 12,000। এখন চেয়েছে তাহলে বর্তমানে তার সঞ্চয় কত হবে? তাহলে সঞ্চয় কত হবে? সঞ্চয় অ্যাকচুয়ালি হয়ে যাবে সঞ্চয় আয় মাইনাস ব্যয়। আয় কত? 31,500, 31,500 মাইনাস হচ্ছে 12,000, কত হচ্ছে? 31 থেকে 12 বাদ দিলে কি হবে? 19,500, 19,500 টাকা তার সঞ্চয় হবে। 19,500 টাকা সঞ্চয় হবে। ক্লিয়ার? আমরা 3 নম্বর প্রবলেমটাও সলভ করে নিতে পারলাম। নেক্সট 4 নম্বর প্রশ্ন আছে, এটা একটু দেখো। এক্স এর আয় ওয়াই অপেক্ষা 60% বেশি এবং ওয়াই এর আয় জেড অপেক্ষা 20% বেশি, তাহলে এক্স এর আয় জেড এর তুলনায় কত শতাংশ বেশি আছে? তাহলে আমরা একটু আলাদা আলাদা করে বের করে নিই। এক্স এর আয় হচ্ছে ওয়াই অপেক্ষা হচ্ছে 60% বেশি, তাহলে এক্স টাকে আগে বের করে নিই। আমরা ওয়াই এর আয়টাকে ধরে নিচ্ছি, বা এখান থেকে আমরা প্রথমে জেড এর আয়টাকেও ধরে নিতে পারি, কোনো অসুবিধা নেই। এই দিক থেকে ধরলে আমাদের মনে হয় সুবিধা হবে। আমরা জেড এর আয়টাকে এক্স ধরে নিচ্ছি, 40% বেশি। জেড এর আয় হচ্ছে 40%, জেড এর আয়টা হচ্ছে আমরা এক্স ধরে নিই, এক্স টাকা। জেড এর আয় না, জেড এর আয় ইকুয়াল টু হচ্ছে ইনকাম, আমরা ধরে নিচ্ছি পি টাকা ধরে নিচ্ছি, হয়ে গেছে। তাহলে ওয়াই এর কত হবে? ওয়াই এর আয় হবে কিন্তু 40% বেশি হবে, মানে পি প্লাস 40p/100, এর মানে কত হলো? 140p/100। আবার বলে দিয়েছে এক্স এর আয় ওয়াই অপেক্ষা 60% বেশি, তাহলে এক্স এর আয় কত হবে? ওয়াই এর আয় হচ্ছে 40% বেশি ছিল, এক্স এর আয় কিন্তু ওয়াই এর থেকে 40% বেশি, তাহলে এক্স এর আয় কত হবে? এক্স এর আয় হবে কিন্তু ওয়াই এর যা আয় আছে তার থেকে 60% বেশি, তাহলে এটা কত হচ্ছে? 140p/100 প্লাস 60% বেশি আছে, তাহলে 60/100 ইন্টু 140p/100 হয়ে গেছে। এটা বসিয়ে দিলেই হবে, এটার হিসাব আমরা করে দিতে পারলেই হবে। তাহলে এখান থেকে আমরা ছোট করতে পারি, এখান থেকে দুটো শূন্য কেটে দিচ্ছি, এটা শূন্য আর এটা শূন্য কেটে দিলাম, 4/24, 14 হচ্ছে। এটা কত হলো? 140p/100 প্লাস 84p/100 কত হলো? এটা 140 আর 84 যোগ করব, এটা হয়ে গেল 4 8 4 12
আর এটা হলো 224 পি বাই 100 এক্স এর আই পেয়ে গেলাম। এবার দেখে নিব আমরা এক্স এর আই কি চেয়েছে, এক্স এর আই জেড এর তুলনায় কত শতাংশ বেশি। এক্স এর আই জেড এর তুলনায় কিন্তু 224% বেশি। এক্স এর আই 224% বেশি আছে। বিয়োগ করে নি আগে, তাহলে তাহলে এক্স এর আই বেশি কত হচ্ছে, বেশি হচ্ছে 224 পি মাইনাস 100 মাইনাস কিন্তু হচ্ছে পি, কত হচ্ছে 224 পি মাইনাস 100 পি বাই 100 কত হচ্ছে 124 পি বাই 100। এর মানে 124% বেশি আছে। এক্স এর আই ওয়াই এর থেকে 124% বেশি আছে, 124% বেশি আছে। ক্লিয়ার? নেক্সট, প্রথমে যেটা বলা হয়েছিল সেটা ভুল বলেছি, কিন্তু আইডিয়া করে বলা হয়েছিল এক্স এর আই কিন্তু ওয়াই জেড এর থেকে তুলনায় 124% বেশি আছে। নেক্সট 5 দাগের যে কোশ্চেনটা আছে সেটা আমরা একটু দেখছি। একটি ব্যাগে 10, 20 এবং 50 টাকার নোটের সংখ্যার অনুপাত 5:4:3। ব্যাগটিতে মোট 560 টাকা আছে, 10 টাকার নোটের সংখ্যা কত, এটা আমাদেরকে বের করতে হবে। ক্লিয়ার? একটি ব্যাগে বলে দিয়েছে 10, 20 এবং 50 টাকার নোটের সংখ্যা কিন্তু বলে দিয়েছে 5:4:3। তাহলে 10 টাকার নোটের সংখ্যা আমরা ধরে নিচ্ছি 4x, 20 টাকার ধরে নিচ্ছি 10 টাকারটা বলে দিচ্ছে 5x, 20 টাকাটা হচ্ছে 4x আর 50 টাকাটা হচ্ছে 3x। হয়ে গেছে? তাহলে মোট টাকার পরিমাণ এখানে বলে দিয়েছে কিন্তু 560 টাকা। তাহলে মোট টাকাটা এখান থেকে বের করে নিই, তারপর ওটার সাথে তুলনা করে দিব। তাহলে মোট টাকা হচ্ছে কিন্তু 5x ইন্টু 10 টাকা প্লাস 4x ইন্টু 20 টাকা প্লাস 3x ইন্টু 50, এটা সমান কিন্তু বলে দিয়েছে 560। এবার এটাই আমরা হিসাব করে নিব। 10 টাকার সংখ্যাটা আমাদেরকে কটা হবে সেটা আমাদেরকে ধরতে হবে। এখান থেকে আমরা বের করব, আগে এক্সটা বের করে নিই। এটা হয়ে যাচ্ছে 50x, এটা হচ্ছে 4 2 80x প্লাস 150x, এটা হচ্ছে 560। তাহলে কত হলো 50 আর 150 200, তাহলে 280 হয়ে গেল। ইমপ্লাইজ 280x ইকুয়াল টু হচ্ছে 560, x ইকুয়াল টু কত হচ্ছে তাহলে 560 বাই 280, তাহলে 0 0 কেটে 28 2 56, তাহলে কত হলো, দেখো x ইকুয়াল টু হলো 2। তাহলে এখানে আমাদের 10 টাকার নোটের সংখ্যা কত বলছি 5x, তাহলে কত হবে 10 টাকার নোটের সংখ্যা হচ্ছে 5 ইন্টু 2 মানে 5 ইন্টু 2 মানে হচ্ছে 10। এখানে চেয়েছে যে 10 টাকার নোটের সংখ্যা কত, তাহলে 10 টাকার নোটের সংখ্যা হচ্ছে 10টি। আজকে আমরা 2023 সালের অ্যারিথমেটিক পোরশনটার যতগুলো প্রবলেম ছিল সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করলাম। পরবর্তীকালে যে নিউমেরিক্যাল আর অ্যালজেব্রিক অ্যাবিলিটি যেটা আছে সেটার প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে সবাই খুব ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।